কড়াইল বস্তির আগুনে পুড়ল ১৫০০ ঘর, সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। প্রধান উপদেষ্টার উদ্বেগ। অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার ২ লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার, এনবিআরের গোয়েন্দা সেলের অনুসন্ধান। গণভোট অধ্যাদেশের গেজেট জারি, পোস্টাল ব্যালটেও নেওয়া যাবে ভোট, শিগগির প্রচারণা শুরু করবে সরকার। ভূমিকম্প ঝুঁকিতে নিম্ন থেকে উচ্চবিত্ত সবাই, প্রস্তুতি আর সচেতনতার তাগিদ পরিকল্পনাবিদদের। প্রথম দফায় মালয়েশিয়া গেলেন ৬০ শ্রমিক, যাবেন আরও ১৭৬ জন, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান। ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে রাজধানীর কড়াইল বস্তির আগুন। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের অক্লান্ত চেষ্টায় রাত ১০:৩০টার দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এই আগুন। এতে বেশ কয়েকজন আহত হলেও হতাহতের কোনো খবর মেলেনি। তবে পুড়ে গেছে ১৫০০ ঘর। আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। এ যেন ভয়াবহ আগ্নেয়গিরির দাবানল, মুহূর্তে যা নিঃশেষ করে দিয়েছে কড়াইল বস্তিবাসীর স্বপ্ন। মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন টানা ৫ ঘন্টার বেশি সময় ধরে জ্বলতে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নিমিষে আগুন ছড়িয়ে পড়ে কড়াইল বস্তির বউবাজার অংশে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এবং পরে আরও ৯টি ইউনিট এসে যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে একে তো ঘনবসতিপূর্ণ এলাকা, তার উপর উৎসুক জনতার ভিড় সামলাতে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক ১৫০০ ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ। আরও এখানকার আরেকটা বিষয় যে আগুনের যে সোর্স, এই সোর্সটা আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারবো। এদিকে ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তিবাসীর ঘরবাড়ি, সব হারিয়ে নিঃস্ব বাসিন্দাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কড়াইল বস্তি এলাকা। বাড়ি বাড়াইতে দিয়ে সবে দিয়ে খারাপ হয়েছে, কেউ কিছু বাইর করতে পারে না। যেমন আসলে আপনি থুইয়া মানে দূর হয়েছে, ওদিকে নাকি একটা বাড়ি পরে সিলিন্ডার বাস্ট হইয়া আগুন ছড়াই গেছে। ওদিকে খবর পেলাম যে কড়াইলে আগুন ধরছে, আইসা এখন পর্যন্ত আমি বাসায় পৌঁছাইতে পারি নাই। আর আমার এই পরনের কাপড়টা ছাড়া আর কিচ্ছু নেই। ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে অনেকটা লেট করছে। প্রথম গাড়িটা গেছে ছোট গাড়ি, যদি পানির গাড়ি যাইতো তাহলে দ্রুত পাইপটা নিয়ে যেতে পারতো। অনেক কিছু ছিল, কিছু নিতে পারিনি। আগুনের ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। কড়াইল বস্তির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫০০ ঘরবাড়ি। এসবে বসবাসরত হাজারের অধিক পরিবার এখন আশ্রয় নিয়েছেন বস্তির পাশে খামারবাড়ি ঈদগাহ মাঠ, এরশাদ স্কুল মাঠ এবং মহাখালী টি&টি মাঠ। একদম নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো শিশু বাচ্চাদের নিয়ে শীতের রাতে মানবতা জীবনযাপন পার করছেন। দিনমজুর মোহাম্মদ মুসলিমের পরিবার মাত্র ২ মাস আগে অভাবের তাড়নায় শেরপুর থেকে ঢাকায় আসেন। স্ত্রী ও ছোট ৪ সন্তান নিয়ে কড়াইল বস্তিতে শুরু করেন জীবন সংগ্রাম। হতদরিদ্রদের হারাবার কিছু থাকে না, কিন্তু যা থাকে তা অমূল্য। ৫.৫ ঘন্টার আগুন কেড়ে নিয়েছে তার সংসারের অমূল্য সবকিছু। সর্বশান্ত হয়ে এখন মাঝরাতে আশ্রয় নিয়েছেন টি&টি মাঠে। আগুন ধাক্কায় আইতেছে, আমরা বাচ্চাটা নিয়ে এমনি জীবনটা নিয়ে আর কি বাড়াই আছি। শীতের রাতে ঠান্ডায় কোনো রকম রাত পার করছেন নিম্ন আয়ের মানুষগুলো, তবে বেশি কষ্ট শিশুদের নিয়ে। ঠান্ডা বাতাস থেকে সন্তানদের রক্ষা করতে সবটুকু করছেন বাবা মা। ঠিকানাহীন হাজারো পরিবারের আপাতত আশ্রয় এখন খামারবাড়ি ঈদগাহ মাঠ, এরশাদ স্কুল মাঠ আর মহাখালী টি&টি মাঠ। রাস্তাতে না বাড়ি যে এই জায়গায় এসে বসেছি, আমরা বাড়ি ঘর নাই যাওয়ার মতো। যাই ২-৪ টাকা আছিল, সব তো পুইরা গেছে। পোলাপান তো ঠান্ডা লাগতেছে, ঘুমাইতে চাইতেছে, ঘুমে ধরছে বলতেছে।
মঙ্গলবার বিকেল 5:30টার দিকে আগুন লাগলেও নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় 5.5 ঘন্টা। এই দীর্ঘ সময়ে পুড়ে যায় অন্তত 1500 ঘর। ক্ষতিগ্রস্তদের দেখতে রাতে কড়াইল বস্তিতে আসেন জামায়াত আমির শফিকুর রহমান। এ সময় তিনি হতদরিদ্র এসব মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়, আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের একার ওই সহযোগিতায় তাদের বড় কোনো উপকার হয়তো বা হবে না। অগ্নিকাণ্ডের পর খোলা মাঠে আশ্রয় নেওয়া মানুষগুলোর জন্য রেড ক্রিসেন্ট বেশ কয়েকটি তাঁবু স্থাপন করে খাবার সহ কম্বলও বিতরণ করছে সংস্থাটি। ইজাদ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আগুনের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এদিকে চট্টগ্রামের কালুরঘাটে আগুনে পুড়ে গেছে একটি পোশাক কারখানার গুদাম। মঙ্গলবার রাত 10টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, এশিয়ান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্যানমার্ক গার্মেন্টসের গুদামে আগুন লাগে। খবর পেয়ে তাদের 4টি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির খবর জানা না গেলেও গুদামে রাখা বিপুল মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। অন্যদিকে কেউ হতাহত হননি বলেও জানায় সংস্থাটি। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি ভল্ট ভেঙে 832 ভরি স্বর্ণালংকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। মঙ্গলবার ভল্ট দুটি জব্দ করা হয়। সিআইসির এক কর্মকর্তা জানান, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা 751 এবং 753 নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। ভল্ট দুটি থেকে মোট 832 ভরি স্বর্ণালংকারের সন্ধান পাওয়া যায় বলে জানায় এনবিআর। অপরদিকে একই দিনে শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত ভল্ট খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালংকার বা কিছু পাওয়া যায়নি। পূবালী ব্যাংকের ওই ভল্টে কেবল একটি পাটের বস্তা পাওয়া গেছে। গণভোট অধ্যাদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পোস্টাল ব্যালটে গণভোট নেওয়া যাবে। গণভোটে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরবরাহ করা ব্যালট বাক্স গণভোটের ব্যালট বাক্স হিসেবেও ব্যবহার করতে পারবে ইসি। এছাড়া কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত বা ব্যাহত হলে প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। এর আগে উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়া হয় আলোচিত গণভোট অধ্যাদেশের। আগামীকাল এটি গেজেট হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা। সে সময় ইসি সচিব জানান, ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি জোরে সোরে চলছে। জুলাই ন্যাশনাল চার্টার 8 মাসেরও বেশি সময়ের আলোচনা, দেন দরবার আর ঐক্য অনৈক্যের দোলাচল পেরিয়ে একসময় সই হয় জুলাই সনদ। তবে মতবিরোধ রয়ে যায় গণভোটে। এমনই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার ভাষণে অস্পষ্টতা কাটে অনেকটাই। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। তারপরেও প্রক্রিয়া নিয়ে যতটুকু প্রশ্ন ছিল, বাকি সেই ব্যাপারেও সিদ্ধান্ত এলো উপদেষ্টা পরিষদের বৈঠকে, যেখানে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় গণভোট অধ্যাদেশের। অপেক্ষা এখন রাষ্ট্রপতি সইয়ের। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, বুধবারের মধ্যে এ বিষয়ে হচ্ছে গেজেট। এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি, নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনের সচিব জানান, গণভোট আর জাতীয় নির্বাচনের ব্যালট হবে ভিন্ন রঙের। জনগণকে সচেতন করতে শিগগিরই এ বিষয়ে বিস্তর প্রচারণা চালাবে সরকার। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টেড ব্যালট পেপারগুলো হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য।
যে একটা রঙিন কাগজ ব্যবহার করব, রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয়, কালো যদি দৃশ্যমান হয় সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। ডিসেম্বরের 5 তারিখের মধ্যে ভোটার তালিকা সম্পূর্ণ হবে বলেও জানান ইসি সচিব। বলেন, প্রবাসীরা ছাড়াও বিভিন্ন স্থানে নির্বাচনে দায়িত্বরতরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নির্বাচনের দায়িত্ব পালন করেন এই 4 ক্যাটাগরি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এবং শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচনে পর্যবেক্ষণে নিয়োগ দেয়া যাবে না। 40টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে একথা জানান সিইসি। বলেন, পর্যবেক্ষকরা পক্ষপাতিত্ব বা দায়িত্বে অসততা দেখালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় 81টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপে নির্বাচন কমিশন। এতে সভাপতিত্ব করেন সিইসি AM নাসির উদ্দিন। প্রথমে কমিশনের সামনে পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ তুলে ধরা হয়। এ সময় নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনকে আইন বাস্তবায়নে কঠোর হওয়ার তাগিদ দেন তারা। জাতীয় নির্বাচনের যে ভোট হচ্ছে, পাশাপাশি গণভোট হচ্ছে, এই বিষয়ে আমার মনে হয় যে পর্যবেক্ষকদের সাথে নির্বাচন কমিশনের চমৎকার একটা সংযোগ দরকার। নির্বাচন পর্যবেক্ষকদের পর্যাপ্ত ট্রেনিং এবং ট্রেনিংয়ের শিডিউল অতি দ্রুত সরবরাহ করার প্রয়োজন বলে মনে করছি। যদি আগে থেকে যদি এরিয়া স্পেসিফিকেশন থাকে, তাহলে নির্বাচন পর্যবেক্ষণের জন্য যে ধরনের আমাদের প্রিপারেশন আমরা এখন থেকে শুরু করতে পারি। আপনি একটা আমব্রেলা বানান, যে আমব্রেলার ইলেকশন ম্যানেজমেন্ট কাউন্সিল, এটা ইলেকশন ম্যানেজমেন্ট। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগ দেওয়া যাবে না। পর্যবেক্ষকরা পক্ষপাতিত্ব বা দায়িত্বে অসততা দেখালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে ইলেকশনের ইন্টিগ্রিটি, ইলেকশনের ট্রান্সপারেন্সি, ইলেকশনের অ্যাকাউন্টেবিলিটি, ইলেকশনের ক্রেডিবিলিটি এগুলো অর্জিত হবে। আপনাদের সেই হিসাবে আপনারা আমাদের সহযোগী। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, দেশি কোনো সংস্থা বিদেশি পর্যবেক্ষক নিয়োগ দিতে পারবে না। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে থাকবে QR কোড সিস্টেম। পর্যবেক্ষক সংস্থায় যাদেরকে আপনারা নিয়োগ দিবেন, সম্পৃক্ত করবেন, তাদের সবাইকে বাংলাদেশি নাগরিক হতে হবে। বিদেশি কোনো ব্যক্তিকে বাংলাদেশি দেশীয় পর্যবেক্ষক সংস্থায় নিয়োগ দেওয়া যাবে না। বিদেশি নাগরিকদের যদি কেউ পর্যবেক্ষক হতে চায়, তারা হবে বিদেশি পর্যবেক্ষক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পর্যবেক্ষক সহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও মনে করে কমিশন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। দেশে নির্বাচনী পরিবেশ রয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে ভোট আয়োজন করবে বলে আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। এখানে এক একটা কনস্টিটিউন্সিতে 4টা 5টা করে ক্যান্ডিডেট থাকে, তো কিছু তো আপনার সমস্যা হবেই। এটা বরাবরই হয়ে এসছে, এটাতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াটাই বোঝা যায় যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। আগামী সংসদ নির্বাচন হতে হবে একটি সত্যিকারের নির্বাচন, অতীতের মতো একপাক্ষিক বা ত্রুটিপূর্ণ নয়। একথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অতীতের কলুষিত রাজনীতি ভুলে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে হবে। একটা দুর্নীতিমুক্ত, সামাজিক সুবিচারে পরিপূর্ণ, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে দেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। রাজধানীর শাহবাগে বিসিএস আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ করেছে পুলিশ। জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়া হয় তাদের। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে তাদের শাহবাগে আটকে দেয় পুলিশ। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন বিসিএস শিক্ষার্থীরা। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন কিছু পরীক্ষার্থী। সবশেষ মঙ্গলবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যেতে চাইলে শাহবাগে আটকে দেওয়া হয়।
বিকেলের পর পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। এক পর্যায়ে জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ পর্যন্ত আসেন তারা। দাবি জানান পরীক্ষা পেছানোর। 240 দিন দেওয়া হতো আগের বিসিএস গুলোতে, সেখানে আমাদের জন্য ধার্য করা হয়েছে মাত্র 40 দিন। তাহলে এটা কোন ভাবে যৌক্তিক হয়? যতক্ষণ না দাবি মানবে আমরা এখান থেকে লাশ হয়ে ফিরে যাব, তারপর আমরা যাব না, আমরা পরীক্ষাতে বসবো না। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের সরকার গঠন করেছে, সেই সরকার থাকাকালীন আমরা যে বৈষম্য শিকার হব এটা ভাবতেই তো আমাদের কষ্ট হচ্ছে। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন এত কম সময়ের মধ্যে 1100 নম্বরের সিলেবাস শেষ করা অসম্ভব। যে আমাদের যে 900 মার্কের সিলেবাস সাথে আরও 200 মার্কের যে আমাদের সাবজেক্টিভ আছে, সেখানে আসলে এই 40 দিনে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো রিডিং করেই শেষ করা সম্ভব না। তো আমরা এই জন্য এখানে আসছি। আমরা তাদের একটা খেলনার পুতুল এইরকম করে আমাদের ট্রিট করতেছে। আমরা তার প্রতিবাদে আজকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করতে আমরা বাধ্য। পরীক্ষার্থীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই আন্দোলন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। এদিকে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। আন্দোলনকারীরা বলেন প্রথমবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য 2 মাস সময় দেয়া বৈষম্যমূলক। এত কম সময়ে সিলেবাস শেষ করা সম্ভব নয়। আগামী 27 নভেম্বর ঘোষিত পরীক্ষা না পেছানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা এখন রায়ের অপেক্ষায়। 1 ডিসেম্বর যা ঘোষণা করা হবে। এই প্রথম বাংলাদেশের আদালতে টিউলিপের বিরুদ্ধে সাজা হতে পারে। শেখ রেহানা, শেখ হাসিনা ছাড়াও টিউলিপেরও সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা দুদক আইনজীবীর। শেখ হাসিনার পতনের পর দুর্নীতির অভিযোগ ওঠে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধেও। খালা প্রধানমন্ত্রী থাকায় অনৈতিক সুবিধা নিয়েই প্রশ্নবাণে দিশেহারা হয়ে পড়েন টিউলিপ। হারাতে হয় মন্ত্রিত্ব। এক পর্যায়ে নিজেকে বাংলাদেশি নাগরিক বলতে অস্বীকার করেন তিনি। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠার প্লট নেয় এবছর 13 জানুয়ারি টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা, রেহানা সহ 15 জনকে আসামি করে মামলা করে দুদক। মঙ্গলবার যার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হবে এই ব্রিটিশ এমপির। আগামী 1/12/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে। এখানে দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে, কর্তৃপক্ষের বরাবরে, কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে, যেটা তার এখতিয়ার বাইরে। সবারই কাজকর্ম অপরাধ যেহেতু সমান, প্রায় সকলেই সহযোগিতা করছে পরস্পরকে, তা সবারই যাবজ্জীবন কারাদণ্ড আমরা আদালতের নিকট চেয়েছি। টিউলিপ তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে মা শেখ রেহানা ও ভাই রেজন মুজিব সিদ্দিকির প্লট পেতে সুপারিশ করেন। দুদক বলছে যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন 2 আসামি। খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন, মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। সেই মর্মে আমরা এখানে 2 জন সাক্ষী দিয়েছেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় সাক্ষী দিয়েছেন, তার সেই কথাগুলো এখানে সবিস্তারে বর্ণনা করেছেন। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার দুর্নীতির 3 মামলায় রায় হবে বৃহস্পতিবার। রমেশ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে যাবে কি না 4 ডিসেম্বর তা নির্ধারণ করবেন হাইকোর্ট। এ নিয়ে করা রিটের শুনানিতে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন রিটকারী ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। চট্টগ্রাম বন্দর চলে যাচ্ছে বিদেশিদের হাতে কয়েক মাস ধরেই এমন আলোচনা সবখানে। এই নিয়ে মাঠের আন্দোলন থেকে কথার লড়াইয়ে নামে রাজনৈতিক দলগুলো। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই, যা শেষ পর্যন্ত গড়ায় হাইকোর্টে। মঙ্গলবার সেই রিটের চূড়ান্ত শুনানি হয়।
যেখানে রিটকারী সব পক্ষই হাইকোর্টকে বলেন রাজনৈতিক সরকার ছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। শুধু তাই নয়, এখানে সরাসরি জাতীয় নিরাপত্তা জড়িত। পরে হাইকোর্ট চট্টগ্রাম বন্দর নিয়ে রায়ের জন্য 4 ডিসেম্বর দিন ঠিক করেন। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে চ্যালেঞ্জ করে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার কিন্তু এটা করতে আগাচ্ছে। আগের সরকার কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত এই নীতিগত সিদ্ধান্ত আর কেউ নিতে পারবেন না, এবং এই সরকার এই কোনো পলিসি ডিসিশন যদি নিতে পারেন না কনস্টিটিউশনালি, সুতরাং তারা ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে অগ্রসর হতে পারেন না। এ নিয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, এই রিটের পেছনে হুলু বিড়াল রয়েছে। বন্দর চলে গেছে বলা চিলে কান নেয়ার মতো ঘটনা। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি, দিইনি এখন। আর ওনারা বলছেন বন্দর গেল। পিছনে কোনো ভুমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে। সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাটক্যাট। 4 ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউ মোরিং কন্টেনার টার্মিনালের পরিচালনায় বিদেশিদের সাথে চুক্তির প্রাথমিক কাজে স্থিতাবস্থা থাকবে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ভূমিকম্পে পুরো দেশই যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। দুর্বল ঘরে থাকা নিম্নবিত্ত থেকে উঁচু ভবনের উচ্চবিত্ত, কেউই নিজেকে নিরাপদ মনে করেননি। ভবন কাঠামো, প্রস্তুতি আর সচেতনতা সবকিছু নিয়ে এখন বাড়ছে নতুন করে উদ্বেগ। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই প্রস্তুতি আগে কখনোই ছিল না। এখনই সময় সবাইকে একসাথে সচেতন হওয়ার। জিনিয়া কবি সূচনা রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হিমু শিকদার। গেল 21 নভেম্বরের এক মুহূর্তের কম্পনেই ইটকাঠের ব্যস্ত এই নগর জীবনটা যেন থমকে যায় অজানা আতঙ্কে। এরপর আরও একাধিক কম্পনের যে রেশ জনজীবনে পড়েছে, সেই মানসিক দুলুনি কাটেনি এখনও। স্বাচ্ছন্দ্যে থাকা উচ্চবিত্তরা বুঝেছেন, দুর্যোগের সময় বড় ছোট কোনো দেয়ালই ততটা শক্ত নয় যতটা তারা ভাবতেন। ভূমিকম্পে দুলতে থাকা উঁচু ভবনগুলো বুঝিয়ে দিয়েছে জীবন বড় ক্ষণস্থায়ী। আমি মনে করি না প্রায়োরিটির দিক দিয়ে আমরা অ্যাডভান্টেজ পাবো, কারণ একটা ফায়ার ব্রিগেড এসে আমাদেরকে উদ্ধার করবে সেই স্কোপ আমি মনে করি না বাংলাদেশে আছে। আমরা জানিও না আসলে কি করতে হবে। আমরা কি দৌড়ায় কি রাস্তায় নেমে যাব, নাকি আমরা ছাদে উঠে যাব, সেই ব্যাপারেও আমাদের কিন্তু কোনো রকম কোনো আইডিয়া নেই। শুধুই কি উঁচুতলার বাসিন্দা? নিচুতলার যে মানুষগুলো খেয়ে পড়ে কোনো মতে এই শহরে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন বস্তিতে, তারাও রয়েছেন সমান শঙ্কায়। আমরা মনে করতেছি আর মনে হয় আমরা আর বাঁচতেছি না, মনে হয় ছাদ আমাদের কাছে এই ছাদ আর আমাদের আর থাকলো না মাথার উপরে। দেখা গেল যদি একটা ভাঙে পড়ে গেল, চেষ্টা করব যে সেফ রাখার জন্য, কিন্তু যদি না পারি তাহলে যে আল্লাহ যা করবে তাই মেনে নিতে হবে। সাধারণ মানুষ তো বটেই, রাজধানীর সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও নড়ে চড়ে বসেছে এই ঘটনায়। আমাদের স্যার বলছে যে ভূমিকম্প হলে শক্ত জিনিসের নিচে বা দৌড়াদৌড়ি বা ছোটাছুটি এরকম কিছু করা যাবে না। স্কুলের বেঞ্চ এগুলোর নিচেও আমরা দাঁড়াতে পারি, বা টেবিল এর নিচে আমরা দাঁড়াতে পারি। অবশ্যই এটাতে একদমই তাড়াহুড়ো করে দৌড় দেওয়া যাবে না, কারণ তাড়াহুড়ো করে দৌড় দিতে গেলে সিঁড়ি দিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আর্থকুয়েক শুরু হয়ে গেলে যেমন ডাক করা, হেডকে একটা সেফ জায়গায় নেওয়া, এই ট্রেনিংগুলো এগুলো আগে হয়েছে, এগুলো আবারও হবে। উচ্চমাত্রার কোনো ভূমিকম্পে ঢাকা আসলে ঠিক কতটা ভঙ্গুর, এর উত্তর জানতেই কথা হয় নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খানের সাথে। তার মতে, যেহেতু প্রাকৃতিক এই দুর্যোগটির পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তাই এই মেগাসিটিতে বেঁচে থাকতে হলে এখনই সময় সচেতন হওয়ার। আতঙ্ক আমাদের কোনো সমাধান দিবে না। আমরা আতঙ্কিত না হয়ে যে কোনো ভবনের পিলার বা কলামের পাশাপাশি থাকতে পারলে সবচেয়ে ভালো। সিঁড়ি দিয়ে না নেমে সিঁড়ির জায়গাতে অবস্থান করলেও তুলনামূলক মানুষ সেফ থাকবে। আবার কিছু ড্রিল দরকার, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে ড্রিল করাতে পারি, তাহলে কিন্তু তারা ভূমিকম্পের প্রস্তুতির অংশগুলো তারা জানতে পারবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী 2021 থেকে 2024 সাল পর্যন্ত সময়ে 40টির মতো ভূমিকম্প হয়েছে, যার উৎপত্তিস্থল বাংলাদেশেই। ভূমিকম্পের ভয়, নিম্নবিত্তের দুর্বল ঘরগুলো থেকে উঁচু ভবনের মানুষ সবাইকেই নাড়িয়ে দিয়েছে একইভাবে। তবে সাধারণ মানুষ বলছেন, এই ভয় পেরিয়ে এগিয়ে যাওয়ার পথ একটাই, সচেতনতা আর নিয়মিত মহড়া। আর বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগকে হয়তো থামানো যায় না,
তবে ক্ষতি কমানো যায় অনেকটাই শুধুমাত্র প্রস্তুতির মধ্য দিয়ে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। 18,000 কর্মীর মধ্যে প্রথম দফায় 60 জন গেলেন মালয়েশিয়ায়। মঙ্গলবার সন্ধ্যায় মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তারা। তাদের বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, প্রবাসীদের জন্য নিরলসভাবে কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার ফলেই এই কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারলেন। এ সময় মালয়েশিয়াগামী কর্মীদের প্রবাসের আইন মেনে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান উপদেষ্টা। আগামী মাসের প্রথম সপ্তাহে আরও 176 বাংলাদেশি যাবেন দেশটিতে। অনেকের অনেক পরিশ্রমের ফসল এটা, আমরা সবাই লেগেছিলাম। মালয়েশিয়াতে সরকার আছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের যে মালয়েশিয়া বাংলাদেশে হাই কমিশন আছে তারা সবাই কষ্ট করেছে। আমরা আশা করবো আপনারা ওখানে গিয়ে আমাদের মুখ উজ্জ্বল করবেন, ঠিকমতো কাজ করবেন, আপনাদের পরিবারকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আপনারা এত ভালোভাবে কাজ করবেন যে এই সুনামের কারণে আরো যেন বেশি লোক মালয়েশিয়া যেতে পারে।